গণতন্ত্রকে হুমকির মুখে ফেলতে চক্রান্ত চলছে, অভিযোগ মির্জা ফখরুলের ৭ নভেম্বরের মতো ঐক্যবদ্ধ থাকার আহ্বান। ৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস আমাদেরকে সেই পথেই যেতে উৎপাদিত করে, যে পথে সত্যিকার অর্থেই আমরা বাংলাদেশে গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে পারবো। আন্দোলনকারী তরুণরা দেশ বিনির্মাণ করবে বললেন ডক্টর শফিক। সংস্কার নিয়ে জটিলতা সৃষ্টির অভিযোগ তাহেরের। জুলাই সনদে নোট অব ডিসেন্ট রাখা যাবে না বললেন নাহিদ ইসলাম। দ্রুত সমাধান করে ভোটের দিকে যাওয়ার আহ্বান। ফেব্রুয়ারি নির্বাচন ঠেকানোর সাধ্য কারণেই বললেন শফিকুল আলম। মিথ্যা বক্তব্য দিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ। চট্টগ্রামে হত্যা ও রাউজানের গোলাগুলির মূল হোতা অভিসহ ৬ জনকে গ্রেফতার করেছে র্যাব। সারোয়ার হত্যার ঘটনায় মামলা। সপ্তাহের ব্যবধানে লাগামহীনভাবে বেড়েছে পেঁয়াজের দাম। বাজারে সবজির সরবরাহ পর্যাপ্ত থাকলেও দাম নাগালের বাইরে। এবং সশস্ত্র গোষ্ঠী টিটিপির শীর্ষ নেতাদের পাকিস্তানের হাতে তুলে দেওয়ার দাবি আফগানিস্তান মানতে বাধ্য নয় জানালো তালেবান। আমন্ত্রণ সংবাদ দুপুরে, দেখছেন শিরোনামগুলো, সঙ্গে আছি আমি ডানা ইসলাম। এবারে পুরো খবর। গণতান্ত্রিক অগ্রযাত্রাকে ধ্বংস করতে এখনো চক্রান্ত চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেই সঙ্গে সব ষড়যন্ত্র সবাইকে ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। শুক্রবার সকালে জাতীয় বিপ্লব ও গণসংহতি দিবস উপলক্ষে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি। বিস্তারিত নিয়াজ মোর্শেদের প্রতিবেদনে। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শুক্রবার সকাল থেকেই শ্রদ্ধা নিবেদন করতে আসেন বিএনপির সিনিয়র নেতারা সহ রাজধানীর বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। এ সময় নেতারা জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে আগামীর বাংলাদেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয়ের কথা জানান। সেই সঙ্গে আগামী জাতীয় নির্বাচনে একতাবদ্ধ হয়ে ধানের শীষকে বিজয়ী করার কথাও জানান নেতাকর্মীরা। বিএনপি বাংলাদেশের সর্ববৃহৎ দল এবং এর মধ্য দিয়ে বাংলাদেশের শান্তি শৃঙ্খলা, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব সকল কিছু অক্ষুণ্ণ রাখার জন্যই আজকে বিএনপিকে জনগণ সমর্থন দিচ্ছে। আমরা মনে করি এই ৭ই নভেম্বর সৃষ্টি হয়েছে বলেই আজকে বাংলাদেশ আজকে সার্বভৌমত্ব আছে, বাংলাদেশ আজকে গণতন্ত্র আছে। নির্বাচনকেও কিন্তু কলুষিত করার জন্য কিছু কিছু লোক কিন্তু এখনো ষড়যন্ত্র করে যাচ্ছে। সত্যবাদ বিরোধী একটা সুন্দর সার্বভৌম দেশ গড়ব, যেই স্বপ্ন আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেখেছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণতন্ত্রকে আবারও ধ্বংসের ষড়যন্ত্র চলছে। আজকে যখন বাংলাদেশে বিভিন্ন রকম এই গণঅভ্যুত্থানের পরে যখন বিভিন্ন রকমভাবে একটা প্রচেষ্টা চক্রান্ত চলছে এই গণতন্ত্রকে আবার ধ্বংস করার জন্য, সেই মুহূর্তে এই ৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস আমাদেরকে সেই পথেই যেতে উৎপাদিত করে, যে পথে সত্যিকার অর্থেই আমরা বাংলাদেশে গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে পারবো। সব ষড়যন্ত্র রুখে এই গণতান্ত্রিক অগ্রযাত্রাকে এগিয়ে নিতে সবাইকে ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। জনগণের ভোটের অধিকারকে নিশ্চিত করতে পারবো, বিচারের অধিকারকে নিশ্চিত করতে পারবো, সেই লক্ষ্যেই বাংলাদেশ এগিয়ে যাবে, বিএনপি এগিয়ে যাবে, আমরা সেই লক্ষ্যে কাজ করে যাব। বিএনপি নেতাকর্মীরা দিনটিকে শুধুমাত্র দিবস হিসেবেই দেখছেন না, বরং তা রাজনৈতিক ঐক্য, গণতান্ত্রিক চেতনা বজায় রাখা ও নির্বাচনকে সামনে রেখে গণতন্ত্র প্রতিষ্ঠার উদ্যোগ হিসেবেও দেখছেন। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র্যালির আয়োজন করেছে বিএনপি। র্যালির খবর জানাতে রাজধানীর নয়াপল্টনে আছেন সহকর্মী সাইফুল রিপন, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। সাইফুল, র্যালির ব্যাপারে কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন আমাদের। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বেলা ৩টা নাগাদ আজকের এই জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের যে র্যালি শুরু হওয়ার কথা রয়েছে, এই আনুষ্ঠানিকতাকে কেন্দ্র করে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিপুল সংখ্যক নেতাকর্মী তারা ছোট ছোট দলে বিভক্ত হয়ে তারা বিভিন্ন স্লোগান দিয়ে ইতিমধ্যে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে হাজির হচ্ছেন। এবং আমরা যতটুকু জানি যে বিএনপির যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির কেন্দ্র থেকে কিন্তু 10 দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে এবং 10 দিনের কর্মসূচির আজকের এই কর্মসূচির অংশ হিসেবেই কিন্তু আজকে সকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে সকালে বিএনপি নেতাকর্মীদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থলে শ্রদ্ধা জানানো হয়েছে এবং দ্বিতীয় ভাগে আজকে এই নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হবে এবং বেলা 3টা নাগাদ এই র্যালি শুরু হওয়ার কথা রয়েছে এবং র্যালিটি কিন্তু নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে নাইটিঙ্গেল মোড় হয়ে শান্তিনগর মগবাজার হয়ে বাংলা মোটর হয়ে সোনারগাঁ হোটেলের যেই সার্ক ফোয়ারা রয়েছে সেই সার্ক ফোয়ারা এলাকায় গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে এবং বিকেলের এই আনুষ্ঠানিকতার উদ্বোধন করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং এখানে বিএনপি সহ বিভিন্ন যে সহযোগী অঙ্গ সংগঠনগুলো রয়েছে সেই অঙ্গ সংগঠনগুলোর বিভিন্ন ইউনিটের যারা নেতাকর্মীরা রয়েছেন তারা এই র্যালিতে অংশগ্রহণ করবেন এবং ইতিমধ্যেই রাজধানী সহ রাজধানীর আশেপাশের জেলার বিভিন্ন এলাকার যারা বিএনপি এবং বিএনপির সহযোগী অঙ্গ সংগঠনগুলো রয়েছে সেই অঙ্গ সংগঠনগুলোর নেতাকর্মীরা কিন্তু ছোট ছোট মিছিল নিয়ে এই জুমার নামাজ পরবর্তী সময়ে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে উপস্থিত হচ্ছেন এবং বেলা 3টা নাগাদ নির্ধারিত সময়েই আজকের এই বর্ণাঢ্য র্যালিটি শুরু হবে এমনটি কিন্তু প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা। তো এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ পরিস্থিতি। ডানা, ধন্যবাদ আপনাকে। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র্যালির আয়োজন করেছে বিএনপি, এই বিষয়ে জানাছিলেন আমাদের সহকর্মী। নতুন রাজনৈতিক বন্দোবস্তের অংশ হিসেবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শ্রদ্ধা নিবেদন শেষে কথা বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ। তিনি বলেন, জিয়াউর রহমান সকল দল সকল মানুষের ছিলেন, তাই তার অবদান স্বীকার করতে শ্রদ্ধা নিবেদন। বিভিন্ন কুচক্রী মহল সেনাবাহিনী ও জনতাকে মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করছে। জুলাই সনদ বাস্তবায়নে আহতদের পরামর্শ নেওয়া হয়নি বলেও অভিযোগ করেন রিফাত রশিদ। মেজর জিয়া গণভোট করেছিলেন এবং গণভোটের মধ্য দিয়ে তিনি জনগণের রায় নিয়েছিলেন এবং সেই রায়ের ভিত্তিতে বাংলাদেশে একটি গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল। কিন্তু দুঃখের সহিত আমরা দেখতে পাচ্ছি জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে, জুলাই বিপ্লব পরবর্তী সময়ে একটি গণভোট এবং জাতীয় নির্বাচনকে এক করে দেখা হচ্ছে। গণভোটে জনগণের রায় আসে কিছু নির্দিষ্ট ব্যাপারে, জাতীয় নির্বাচন জনপ্রতিনিধি নির্ধারণের উপায়, জনপ্রতিনিধি নির্বাচনের মাধ্যম। দুটো আলাদা, দুটোকে আলাদা করে দেখতে হবে। দুটোর প্রচারণা, দুটোর লক্ষ্য, দুটোর উদ্দেশ্য আলাদা। স্বাধীন দেশে নতুন করে স্বাধীনতা ফিরে পাওয়ার ঐতিহাসিক সিপাহী জনতার বিপ্লব দিবস আজ। এক নেতার এক দেশ, এই চিন্তায় শিকল ভেঙে বহুদলীয় গণতন্ত্রের যাত্রা শুরু হয় 7 নভেম্বর, যার প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ক্ষণজন্মে এই বীরের হাত ধরেই স্বাধীনতার 4 বছর পর দেশের শিক্ষা, অর্থনৈতিক, কৃষি, বৈদেশিক মুদ্রা আহরণের চাকা ঘুরতে শুরু করে। ফরুক বাপু রিপোর্ট। বাংলাদেশ প্রতিষ্ঠার 3.5 বছরের মাথায় রাজনীতিতে আসে আমূল পরিবর্তন। বছরটি 7 নভেম্বর 1975। স্বাধীন বাংলাদেশে জনগণ এবং সৈনিকদের স্বতঃস্ফূর্ত বিপ্লবের মাধ্যমে দেশের সার্বভৌমত্ব রক্ষায় গৌরবদীপ্ত মহান দিন। দেশের কঠিনতম ক্রান্তিকালে সর্বস্তরের জনগণের অনাবিল ভালোবাসা আর প্রত্যাশার স্বপ্নপুরুষ হিসেবে আবির্ভূত হন মেজর জেনারেল জিয়াউর রহমান। আমরা জাতীয় জীবনে এক নতুন অধ্যায়ের সূত্রপাত করতে যাচ্ছি। তিনি সেই মেজর জিয়া 1971 সালে নেতৃত্বহীন জাতির সামনে অসীম সাহসে বিদ্রোহী কণ্ঠে ঘোষণা করেন বাংলাদেশের স্বাধীনতা। দেশের ক্রান্তি লগ্নে ভয়কে জয় করে সামনে থেকে বারবার নেতৃত্ব দিয়েছেন জিয়াউর রহমান। 1975 সালে সেনা বিদ্রোহ, পাল্টা বিদ্রোহ, দেশি বিদেশি ষড়যন্ত্রে সদ্য স্বাধীন দেশের স্বাধীনতা যখন বিপন্ন, তখনই জনগণের প্রত্যাশা ও সম্ভাবনা নিয়ে হাজির হয় 7 নভেম্বর। উচ্চাভিলাষী চিফ অফ জেনারেল স্টাফ ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ তিনি সেনাবাহিনীর এই দুটি গ্রুপের মতো দরিদ্রতার সুযোগ নিয়ে তিনি 3রা নভেম্বর একটি অভ্যুত্থান করেন এবং খন্দকার মোশতাককে অপসারিত করেন। আওয়ামী লীগের পার্লামেন্ট ভেঙে দেন, আওয়ামী লীগের মন্ত্রিসভা ভেঙে দেন। কিন্তু জনমনে একটি ধারণা জন্ম নেয় যে যেহেতু শেখ মুজিব ভারতপন্থী ছিলেন,
তাকে উৎখাত করেছে খন্দকার মোশতাক। সেই খন্দকার মোশতাককে যিনি অভ্যুত্থানের মাধ্যমে সরিয়েছেন তিনি বোধহয় আওয়ামী লীগপন্থী বা ভারতপন্থী, এই ধারণাটা জনগণের মনে বদ্ধমূল হয়। ওই দিন দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে সফল করে সিপাহী জনতার অবিস্মরণীয় বিপ্লব। বিশ্ব তাকিয়ে দেখে সার্বভৌমত্ব ও স্বাধীনতার প্রশ্নে কতটা ঐক্যবদ্ধ বাঙালি। বাঙালি জাতি আবারও নতুন করে স্বপ্ন দেখা শুরু করে জিয়াউর রহমানের চোখ দিয়ে। বাকশালের শিকল থেকে জাতিকে মুক্ত করেন মেজর জেনারেল জিয়া। শুরু হয় গণতন্ত্রের নবযাত্রা। 7ই নভেম্বরে জিয়ার উত্থান, সাথে সাথে বাংলাদেশি জাতীয়তাবাদের উত্থান এবং বাংলাদেশ পেল একজন সহজ সরল সৈনিক, দেশপ্রেমিক রাষ্ট্রপতি, যিনি সততা এবং দেশপ্রেমের উদাহরণ হয়ে রয়েছেন আজও। কঠিন দুর্ভিক্ষে পতিত জাতি প্রথমবার ঘুরে দাঁড়ানোর সাহস পায়। বেকার যুবকেরা উদ্যমী হয় স্বনির্ভর হওয়ার। অবহেলিত নারী ঘুরে দাঁড়ায় নতুন আত্মবিশ্বাসে। ছাত্র, শিক্ষক আর জনতার সহযোগিতায় মাইলের পর মাইল খনন করা হয় খাল। ফসলহীন জমি ভরে ওঠে সবুজ শ্যামলে। বৈদেশিক কর্মসংস্থানের পথও সুগম হয়। মত প্রকাশের অবাধ স্বাধীনতা পায় গণমাধ্যম। কৃষি জমি থেকে শিল্প কারখানা, প্রতিটি ক্ষেত্রে দুর্বার গতিতে এগিয়ে যায় বাংলাদেশ। জিয়াউর রহমানের দূরদর্শিতায় দেশে পোশাক শিল্পে নতুন অধ্যায় শুরু হয়, যা আজও দেশের অর্থনীতির খুঁটি হয়ে আছে। এগিয়ে যায় দেশের স্বাস্থ্য খাত। সার্ক তৈরির মধ্য দিয়ে আন্তর্জাতিক মহলে উজ্জ্বল হয় বাংলাদেশের নাম। এই সব কিছুর মূলে 7 নভেম্বর সিপাহী জনতার বিপ্লব, যার মধ্য দিয়ে জাতি পেয়েছিল দক্ষ নেতৃত্বের অসাধারণ এক রাষ্ট্রনায়ক। ফররুখ বাবু, দেশ টিভি, ঢাকা। যে তরুণেরা আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার দাঁড়িয়েছে তারাই আগামীর বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। আর নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের অভিযোগ, সংস্কার নিয়ে একটি অশুভ শক্তি পরিকল্পিতভাবে জটিলতা সৃষ্টি করছে। রাজধানীতে ছাত্র শিবিরের এক অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। তাইফুর রহমান তুহিনের রিপোর্ট, জানাচ্ছেন নাইম আফসান। রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ছাত্র শিবির আয়োজন করে ডাকসু রাকসু সহ সব বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সংসদে নির্বাচিত প্রতিনিধিদের সংবর্ধনা অনুষ্ঠান। এখন আমাদের মূল দায়িত্ব হবে শহীদদের আকাঙ্ক্ষার আলোকে এই নতুন বাংলাদেশ বিনির্মাণ করা। এতে অংশ নেন জামাতের কেন্দ্রীয় নেতারা। এ সময় দলটির নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের অভিযোগ করেন, সংস্কার ইস্যুতে একটি অশুভ শক্তি পরিকল্পিতভাবে জটিলতা সৃষ্টি করছে। এই ষড়যন্ত্র ছাত্র সমাজকে রুখে দিতে হবে। সংস্কার নিয়ে যে জটিলতা তৈরি করেছে পরিকল্পিতভাবে, ইচ্ছাকৃতভাবেই কোনো একটি অশুভ শক্তি এখনই বড় ধরনের ভূমিকা নিয়ে এটাকে থামিয়ে দিতে হবে, স্তব্ধ করে দিতে হবে। শুধু বিশ্ববিদ্যালয়গুলোতেই নয়, আগামীর বাংলাদেশ বিনির্মাণে তরুণ প্রজন্মকে অগ্রণী ভূমিকা পালন করার আহ্বান জানান জামাতের আমির। নেতৃত্বের হাতে এমনভাবে গড়ে উঠবে, পরিচালিত হবে। সমাজের যে স্লোগান আমরা পরিবর্তন চাই, সমাজের যে স্লোগান আমরা নতুন বাংলাদেশ চাই, এখানে পরিবর্তনও পাওয়া যাবে, নতুন বাংলাদেশের মানচিত্রও দেখা যাবে। ছাত্র সমাজ সঙ্গে থাকলে আগামী নির্বাচনে আরেকটি মিরাক্কেল হতে পারে বলে মন্তব্য করেন জামাতের নেতারা। বিশেষ অতিথিবৃন্দ এবং নাইম আফসান, দেশ টিভি, ঢাকা। দ্রুত জুলাই সনদের আইনি ভিত্তির মাধ্যমে নির্বাচনে যাবে দেশ, থাকবে না কোনো নোট অফ ডিসেন্ট। শুক্রবার সকালে বাংলা একাডেমিতে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতৃত্বে শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স ফোরামের আত্মপ্রকাশ অনুষ্ঠানে এ মন্তব্য করেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। এইচ হিমেল রিপোর্ট। শুক্রবার সকালে বাংলা একাডেমিতে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতৃত্বে আত্মপ্রকাশ হলো শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স ফোরাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সিরাজুল ইসলামকে আহ্বায়ক করে ঘোষণা করা হয় কমিটি। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সংগঠনের শিক্ষক নেতারা বলেন, শিক্ষাকে সর্বোচ্চ মূল্যায়ন করার পাশাপাশি জাতীয় বাজেটে শিক্ষার জন্য সবচেয়ে বেশি বরাদ্দ রাখা উচিত। যারা আগামী দিনে আপনার ক্ষমতায় আসবে তাদের সাথে, প্রত্যেকটি দলের সাথে আমরা কথা বলছি। আমরা চাই আগামী দিনে শিক্ষায় সর্বোচ্চ বরাদ্দ যাতে রাখা হয়। নতুন করে কোনো এই নষ্ট রাজনীতির খেলা আর এই বাংলাদেশে আমরা দেখতে চাই না।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ভূমিকা অপরিহার্য বলে মনে করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, ইউনিভার্সিটি টিচার্স ফোরাম সব অপসংস্কৃতির বিরুদ্ধে অগ্রণী ভূমিকা পালন করবে। আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর সাথে এই কারণে সমাজ এবং সংস্কৃতির সংযোগ সম্পর্ক খুবই কম। আমরা যদি সামনের দিকে আগাতে চাই, আমাদের সমাজ পুনর্গঠনের বিশ্ববিদ্যালয়কে শুধু কেবল রাষ্ট্রের জায়গায় না দেখে আমরা যদি সমাজ ও সংস্কৃতির জায়গায় ভাবি, আমাদেরকে সেই ঐতিহাসিক জায়গাগুলোকে যেতে হবে এবং কিভাবে আমরা আমাদের ট্রেডিশনের সাথে আমাদের সমাজ সংস্কৃতির সাথে বিশ্ববিদ্যালয় সম্পর্ক করতে পারবো সেই ভাবনা গড়া উচিত। এ সময় তিনি আরো বলেন, ফেসিবাদী কাঠামো ভাঙা হলেও বাকি আছে দেশ গড়ার কাজ। বলেন, জুলাই সনদে থাকবে না কোনো নোট অফ ডিসেন্ট। আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচনে গণ অভ্যুত্থানের অংশীদার যারা তাদের সকলেই পার্লামেন্টে থাকা উচিত এবং আমরা বলেছি যে জুলাই সনদের এই অর্ডারটা ডক্টর মোহাম্মদ ইউনূসকে দিতে হবেন গণ অভ্যুত্থানের জায়গা থেকে। বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ঐক্য, মর্যাদা, দায়বদ্ধতা ও সামাজিক ভূমিকা পুনর্নির্ধারণের লক্ষ্যে কাজ করবে ইউনিভার্সিটি টিচার্স ফোরাম, এমনটাই প্রত্যাশা করছেন শিক্ষকরা। সহযোদ্ধা তৈরি করতে হবে। এএইচ হিমেল, দেশ টিভি, ঢাকা। চট্টগ্রামে হামজারবাগ, রাউজান ও চালিতাচলিতে গোলাগুলি ও হত্যার ঘটনায় 6 জনকে গ্রেফতার করেছে র‍্যাব ৭। বৃহস্পতিবার রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এদেরকে গ্রেফতার করা হয়। সহকর্মী আজিজা হক পায়েলের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন হাসানুল্লাহ, জানাচ্ছেন শয়লা খান। গেল বুধবার চট্টগ্রাম মহানগরীর হামজারবাগ এলাকায় গণসংযোগে অংশ নেন চট্টগ্রাম ৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদুল্লাহ। এ সময় দুর্বৃত্তদের গুলিতে তিনি এবং তার সঙ্গে থাকা আরো 4 জন গুলিবিদ্ধ হন। এতে গুলিবিদ্ধ সরওয়ার হোসেন বাবলা ঘটনাস্থলেই মারা যান। এই ঘটনায় মামলা হলে অভিযান চালিয়ে ৩৫ ঘন্টার মধ্যে চান্দগাঁওয়ের হাজিরপুর এলাকা থেকে মামলার 2 আসামি আলাউদ্দিন ও হেলালকে গ্রেপ্তার করে র‍্যাব ৭। একই দিন রাতে রাউজানের বাগওয়ানি ইউনিয়নের চৌধুরী পাড়ায় দুর্বৃত্তদের গুলিতে সুমন, ইসমাইল, খোরশেদ ও সোহেল নামে 4 জন আহত হন। এই ঘটনার মূল হোতা ইশতিয়াক চৌধুরী সহ তার সহযোগী জ্যাকি ও জনিকে র‍্যাব ৭ অভিযান চালিয়ে চকবাজার এলাকা থেকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে জব্দ করা হয় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও 4 রাউন্ড গুলি। গত 5 ও 6 নভেম্বর 2025 তারিখে 24 ঘন্টার মধ্যে চট্টগ্রাম মেট্রোপলিটন এবং রাউজান এলাকায় 3টি গোলাগুলির ঘটনা ঘটে। 3টি ঘটনায় মোট 9 জন ব্যক্তি গুলিবিদ্ধ হয়। এর মধ্যে সারোয়ার বাবলা নামক একজন ব্যক্তি নিহত হয়েছেন। চট্টগ্রাম ৮ আসনে বিএনপির মনোনয়নপ্রাপ্ত প্রার্থী জনাব এরশাদুল্লাহ কর্তৃক গণসংযোগের সময় তার উপরে দুর্বৃত্ত কর্তৃক হামলা করা হয়। মোট 3টি ঘটনায় ভিকটিম 9 জন ব্যক্তি গুলিবিদ্ধ ছিল এবং তাদের বিরুদ্ধে সবার বিরুদ্ধেই মামলা হয়েছে এবং কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে এবং টোটাল উল্লেখযোগ্য 6 জন ব্যক্তিকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। র‍্যাব ৭ জানায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এদিকে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে, টহলও জোরদার করা হয়েছে। শায়লা খান, নিউজ ডেস্ক, দেশ টিভি। বেড়েই চলেছে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম। 1 সপ্তাহের ব্যবধানে লাগামহীনভাবে বেড়েছে পেঁয়াজের দাম। পেঁয়াজের পাশাপাশি কাঁচামরিচ, টমেটো, গাজরের দামও আকাশচুম্বী। দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতির কারণে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। বিস্তারিত জানাচ্ছেন মাকদুর আমিতে। রাজধানীর কারওয়ান বাজার শুক্রবার সকাল থেকে ক্রেতাদের ভিড় থাকলেও চোখে মুখে স্বস্তি নেই তাদের। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি পাওয়ার কারণে বিপাকে পড়েছেন ক্রেতারা। 1 সপ্তাহের ব্যবধানে লাগামহীনভাবে বেড়েছে পেঁয়াজের দাম। প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে 100 থেকে 120 টাকা দরে। এর কারণ হিসেবে পেঁয়াজের মৌসুম শেষ হয়ে যাওয়া ও ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ হয়ে যাওয়াকে দায়ী করছেন বিক্রেতারা। পেঁয়াজের দাম বাড়ছে, পেঁয়াজ আমদানি নাই, এই কারণে দাম বাড়ছে। আপনি জেনে আসতো 20 গাড়ি, আসেন 5 গাড়ি। পেঁয়াজের পাশাপাশি বাড়তি দামে বিক্রি হচ্ছে কাঁচামরিচ, গাজর ও টমেটো। প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে 100 টাকা দরে। অন্যদিকে গাজর ও টমেটো বিক্রি হচ্ছে 100 থেকে 120 টাকা প্রতি কেজি। একদিনের ব্যবধানে লাউয়ের দাম প্রতি পিছে 20 টাকা বেড়ে দাঁড়িয়েছে 50 টাকায়। তবে সব থেকে কম দামে বিক্রি হচ্ছে পেঁপে ও মিষ্টি কুমড়া।
চাল ও মাংসের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম। প্রতি কেজি বড় সাইজের ইলিশ বিক্রি হচ্ছে ৩২০০ থেকে ৩৫০০ টাকা দরে। অন্যদিকে ধরাছোঁয়ার বাইরে দেশি মাছ। বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন ক্রেতারা। গত সপ্তাহে পেঁয়াজ ছিল ৭০ থেকে ৮০ টাকা কেজি, এখন বর্তমানে আজকে কিনলাম ৫ কেজি ১৪০ টাকা পাল্লা। প্রত্যেকটা সবজির মূল্য ৭০ থেকে ৮০ টাকা, ৯০ টাকা। টমেটো কেজি ১২০ টাকা। শীতকালে এত দাম দিয়ে আমরা সবজি কিনে খাবো, এটা আমাদের স্বার্থের বাইরে হয়ে যায়। প্রয়োজনীয় পণ্যের দাম কমে খুব তাড়াতাড়ি তা সাধারণ মানুষের নাগালের মধ্যে চলে আসবে বলে প্রত্যাশা ক্রেতাদের। মাকদুরা মিতি, দেশ টিভি, ঢাকা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। সশস্ত্র গোষ্ঠী টিটিপির শীর্ষ নেতাদের ইসলামাবাদের হাতে তুলে দেওয়ার দাবি জানিয়েছে পাকিস্তান। তবে তাদের দাবি আফগানিস্তান মানতে বাধ্য নয় বলে সাফ জানিয়েছে তালেবান সরকার। এদিকে আলোচনার মধ্যেই ফের দুপক্ষের গুলিতে প্রায় ৩ জন নিহত হয়েছে। নীরব দাসের রিপোর্ট। হামলা পাল্টা হামলার অভিযোগে আরও তলানিতে ঠেকেছে দুই প্রতিবেশী দেশ আফগানিস্তান ও পাকিস্তানের সম্পর্ক। সীমান্তবর্তী চামান সামরিক ঘাঁটি লক্ষ্য করে বৃহস্পতিবার তালেবান সেনাদের গুলিতে নারীসহ কয়েকজনের প্রাণ গেছে বলে দাবি করে পাকিস্তান। সেই সঙ্গে জবাবে পাল্টা হামলারও দাবি জানায় দেশটি। যদিও পাকিস্তানের এমন অভিযোগকে ভিত্তিহীন দাবি করে তালেবান সরকার বলছে পাকিস্তানি প্রথমে ভারী অস্ত্র দিয়ে হামলা চালায়। একদিনেই অন্তত দুবার যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তোলে তারা। হামলাটি এমন সময় হলো যখন তুরস্কের ইস্তাম্বুলে চলছে যুদ্ধবিরতি নিয়ে কাবুল ইসলামাবাদ আলোচনা। সে সময় আফগানিস্তানে গা ঢাকা দিয়ে সশস্ত্র গোষ্ঠী তেহরিকে তালিবান পাকিস্তান টিটিপি ইসলামাবাদে হামলার ছক করছে বলে অভিযোগ করা হয়। এতে গোষ্ঠীটির শীর্ষ নেতাদের আশ্রয় দেওয়ার পরিবর্তে গ্রেপ্তার করে ইসলামাবাদের হাতে তুলে দেওয়ার দাবি রাখা হয়। অন্যদিকে পাকিস্তানের দাবি অযৌক্তিক অভিযোগ করে তা মানতে নারাজ তালেবান প্রতিনিধিরাও। ইস্তাম্বুলে আলোচনার টেবিলে পাকিস্তানকে প্রশ্রয় না দেওয়ার নির্দেশনা খোদ তালেবান সরকারের প্রধান। ইস্তাম্বুলে আলোচনার টেবিলে পাকিস্তানকে প্রশ্রয় না দেওয়ার নির্দেশনা খোদ তালেবান সরকারের আখুন্দজাদার থেকে এসেছে বলে জানান তারা। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি। এই ছিল এখনকার সংবাদ দুপুর। পরবর্তীতে দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।